সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। বিশ্বজুড়ে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা, তাই আমাদের হাতে চলে এসেছে দুর্দান্ত গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের কাছে নতি স্বীকার করল সিরিয়া। তারপর জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিল কানাডা। এখন জানিয়ে দেব ইয়েমেনে ইসরায়েলের ধারাবাহিক হামলা, নিহত বহু বেসামরিক। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েলের কাছে নতি স্বীকার করল সিরিয়া। ইসরায়েলের কাছে নতি স্বীকার করে সিরিয়ার বাহিনী দক্ষিণ সীমান্তের কাছে ড্রুজ এলাকায় মোতায়েনরত ভারী অস্ত্র প্রত্যাহার করে নিয়েছে। দেশটির কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সিরিয়া ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণ থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়া বলেছে তারা ইসরায়েলের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সমঝোতা করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে। ইসরায়েল দাবি করে আসছে দেশের দক্ষিণে ইসরায়েল সীমান্তের কাছাকাছি এলাকা অসামরিকীকরণ করতে হবে। এ নিয়ে বাদানুবাদে দামেস্কে বোমা হামলা করে তেল আবিব। এছাড়া ড্রুজ এলাকায় অভ্যন্তরীণ সংঘাত উস্কে দেওয়ার ঘটনাও ঘটে। চতুর্মুখী বিপদে সঙ্গীহীন হয়ে পড়ে সিরিয়া। শেষমেশ ইসরায়েলের দাবি পূরণ হচ্ছে। সোমবার 15 সেপ্টেম্বর সুয়েবা থেকে সিরিয়ার ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার ছবি প্রকাশ করে এএফপি। কোনো কর্মকর্তা প্রকাশ্যে মুখ না খুললেও ছবিটি ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার সত্যতা নির্দেশ করে। ইসরায়েলি হস্তক্ষেপের ফলে দক্ষিণে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এবং জর্ডান সমর্থিত রোড ম্যাপের অংশ ছিল এই অস্ত্র প্রত্যাহার। একজন সিরিয়া সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, ওই এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ার বাহিনী দক্ষিণ সিরিয়া থেকে তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করেছে। সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরও জানান, হিংসার পর প্রায় 2 মাস আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। দামেস্কের একজন ডিপ্লোম্যাট নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রত্যাহার দেশের দক্ষিণে রাজধানীর বাইরে প্রায় 10 কিলোমিটার 6 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। নেতানিয়াহু আগস্টে বলেছিলেন তার দেশ দক্ষিণ সিরিয়ায় একটি অসামরিকীকরণ অঞ্চল প্রতিষ্ঠার জন্য আলোচনায় নিযুক্ত রয়েছে। ড্রুজ অঞ্চলে এবং সীমান্তের কাছাকাছি সিরিয়ার সামরিক বাহিনীর তৎপরতা তিনি মেনে নেবেন না। ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিল কানাডা। ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি স্থল আক্রমণকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে দখলদারদের মানবতাবিরোধী কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানায়। বুধবার 17 সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল আক্রমণকে ভয়াবহ বলে অভিহিত করেছে। এক্সের একটি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি মানবিক সংকটকে আরও খারাপ করে তুলবে এবং জিম্মিদের মুক্তিকে ঝুঁকিতে ফেলবে। ইসরায়েল সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটি এলাকায় বড় ধরনের আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। আইডিএফ জানিয়েছে তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে শুরু করেছে। এই অঞ্চলে এটি এ যাবৎকালে অন্যতম বড় ধরনের আক্রমণ। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল অবিচায় আদ্রাই এক্সের একটি পোস্টে বলেছেন, গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়। এই এলাকায় অবস্থান করলে আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন। বেসামরিক লোকদের অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়ার এবং উপত্যকার দক্ষিণে ইসরায়েলি নির্ধারিত হামনিক অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদ্রাই বলেছেন, এখন পর্যন্ত শহরের আনুমানিক 10 লাখের বাসিন্দার 40%-এরও বেশি তাদের নিরাপত্তা এবং তাদের প্রিয়জনের নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে গেছেন। গত রাতের আইডিএফের অনুমান অনুযায়ী এখন পর্যন্ত 3,50,000-এর বেশি ফিলিস্তিনি গাজা সিটি ছেড়ে চলে গেছেন। ক্রমান্বয়ে স্থল অভিযানের মাত্রা বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি। ইয়েমেনে ইসরায়েলের ধারাবাহিক হামলা, নিহত বহু বেসামরিক। ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী হুদাইদা বন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। হুতি অনুমোদিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল মঙ্গলবার 16 সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের দাবি, হামলাগুলো হুতিদের সামরিক কার্যক্রমের জবাবে চালানো হয়েছে। তবে এসব হামলায় ডজন ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
আল মাসিরার তথ্যমতে মঙ্গলবার হুদাইদা বন্দরে মোট 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে অর্থাৎ সাবেক টুইটারে পোস্ট করে জানান, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করছে, যেগুলো আমাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী হুদাইদা বন্দর খালি করার জন্য সতর্কতা জারি করে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপত্র আভিচাই আদ্রাই এক্সে লিখেছিলেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা হুদাইদা বন্দর এবং সেখানে নোঙর করা জাহাজগুলোর সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বন্দরের 2টি সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল 3টে ডক, যেগুলো আগের ইসরায়েলি হামলার পর মেরামত করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলাটি প্রায় 10 মিনিট স্থায়ী ছিল। এই ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেন, হুতিরা যদি ইসরায়েলে হামলা চালায় তবে তাদের কঠিন মূল্য দিতে হবে। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা লোহিত সাগরের জাহাজকেও লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, যার পর পশ্চিম জেরুজালেমে সাইরেন বাজতে শুরু করে। এর জবাবে ইসরায়েল হুতিদের নিয়ন্ত্রিত বন্দর, বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালাচ্ছে এবং বেসামরিক এলাকায়ও বোমাবর্ষণ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। গত রবিবার হুতিরা ইসরায়েলের ইলাত শহরের কাছে রামন বিমানবন্দরে ড্রোন হামলার দায় স্বীকার করে, যাতে 2 জন আহত হন এবং বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে। গত বুধবার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাওফ গভর্নরেটে বহু মানুষ নিহত হন। মঙ্গলবার শত শত মানুষ সেই হামলায় নিহত 31 জন সাংবাদিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। ইসরায়েলের সামরিক বাহিনী গত মাসের শেষ দিকে সানায় বিমান হামলা চালিয়ে হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউবিকে হত্যা করে। ওই ঘটনায় তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হয়েছিলেন। এরপর হুতির গোষ্ঠী প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। কয়েক সপ্তাহ পর শুক্রবার হুতিদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় 9 মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এল ব্রিজ কোলবি ইতোমধ্যে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষরও করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন, হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শীঘ্রই ইউক্রেনে 2টি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক চালানে থাকবে $50 কোটি মূল্যের অস্ত্র ও গোলাবারুদ। ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা হিসেবে এই অস্ত্র দিচ্ছে না। কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। চালান পাঠানোর খরচও প্রদান করবে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ার্ড লিস্ট বা পার্ল নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট $1000 কোটি মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে। প্রসঙ্গত, 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তার অনুমোদন দেয়া হবে না। গত 9 মাস সেই কথা রাখার চেষ্টায় তিনি ছিলেন। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি যুদ্ধাবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের গত 9 মাসের তৎপরতায় যুদ্ধাবসান ইস্যুতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি। তারপরও অবশ্য গত 9 মাসে ইউক্রেনে মার্কিন অস্ত্রের চালান গিয়েছে, তবে সেগুলোর অনুমোদন দিয়ে গিয়েছিল বাইডেন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এখনও ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা স্থগিত রেখেছে। কিয়েভে পাঠানোর জন্য প্রস্তুত 2টি চালানে কি কি অস্ত্র আছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, চালানে অন্যান্য অস্ত্রের সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে এই সিস্টেম পাঠানো হচ্ছে কিয়েভে। রয়টার্সকে ওই কর্মকর্তা বলেছেন, পার্লের আওতায় কিয়েভের জন্য প্রচুর অস্ত্রের ফরমায়েশ দিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। আমরা তাদের এই ফরমায়েশের তালিকা যাচাই করছি।
তালিকায় থাকা অস্ত্রগুলোর মধ্যে যেগুলো মার্কিন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কেবল সেগুলোই পাঠানো হবে কিয়েভে।